হই হই মারমার বাপ বাপ চিৎকার, বিধানসভা চলে বুঝি সরে পড়ে এইবার। সুকুমার রায় মার্জনা করবেন, কিন্তু এ রাজ্যের গণতন্ত্রের পীঠস্থানে যে ছবি আজ দেখলাম তাতে এছাড়া আর কিচ্ছু মনে পড়ছে না। বিধানসভায় আজ যে বেনজির পরিস্থিতি তৈরি হলো তাতে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, টানাটানি, হট্টগোল কিচ্ছু বাদ রইল না। আর সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। চোর পাল্টা চোর স্লোগান, হাতাহাতি থেকে ধস্তাধস্তি, সাসপেনশন। বাঙালি হেনস্থা ইস্যুতে সুস্থ আলোচনা তো হলোই না, বদলে তৃণমূল বিজেপির সংঘাতে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী হলো বিধানসভা। গণতন্ত্রের পীঠস্থানে কোন নৈরাজ্যের ছবি? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয়, উত্তাল অধিবেশনে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একটানা চোর স্লোগান বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চোর বলে পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রীরও। তবে কি রাস্তার রাজনীতির সঙ্গে বিধানসভা অধিবেশনের আর কোনো ফারাক রইল না? তৃতীয় প্রশ্ন, বিরোধী দলনেতার পর আজ সাসপেন্ড আরও 5 জন বিজেপি বিধায়ক। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তির পর হাসপাতালে বিরোধী শিবিরের 3 জন, আহত 4 মার্শালও, দাবি বিধানসভা সূত্রে। এটা কি আইনসভা নাকি কুস্তির আখড়া? চতুর্থ প্রশ্ন, বিধানসভায় কাগজ ছুঁড়ছেন আপনারা, এটা অনৈতিক এবং বেআইনি। বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 থেকে 2025 সংসদে কতবার কাগজ ছুঁড়েছে তৃণমূল? কটাক্ষ বিরোধীদের। তবে কি বিরোধী বা শাসক হলেই বদলে যায় অবস্থান? পঞ্চম প্রশ্ন, চাকরিহারা দাগি শিক্ষকদের বেচারা বললেন মুখ্যমন্ত্রী, দিলেন গ্রুপ সি চাকরির আশ্বাসও। কোর্টে বারবার ধাক্কা খেয়েও দাগিদের সরকারি চাকরির আশ্বাস কিভাবে এখনো দিয়ে যাচ্ছে রাজ্য সরকার? ষষ্ঠ প্রশ্ন, ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মণি যে হাইকোর্টে এজি সওয়াল করছেন? এসএসসি নিয়ে আজ ফের রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টে। কোন অঙ্কে বারবার দাগিদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা রাজ্যে? সপ্তম প্রশ্ন, ক্ষমতাশালীদের ভূমিকা নিয়ে তদন্ত কত দূরে গেল? এসএসসি মামলা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল কোর্ট, সুপ্রিম কোর্ট। তবে কি সর্বোচ্চ আদালত মনে করছে শিক্ষা দুর্নীতির মাথাদের ধরতে যথেষ্ট সক্রিয় নয় কেন্দ্রীয় এজেন্সি? তবে শুরুতেই দেখাবো মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে আজ কুরুক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। দেখুন, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, 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 চোর। তুলকালাম, ধুন্ধুমার, নিজের সিটে থেকে বলুন। ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শালদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষাদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম। মার্শালরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন।
ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলার জেএম রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ যার বুকে দুটো স্টেন আছে তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাংলা আর বাঙালি নিয়ে নাকি আলোচনা হবে, অন্তত হওয়ার কথা সেটাই ছিল। তার বদলে কি হলো? হলো তুমুল চিৎকার, চেঁচামেচি, ধস্তাধস্তি, টানা হ্যাচড়া এবং গণতন্ত্রের পীঠস্থানে একের পর এক অসংসদীয় শব্দের ব্যবহার। বিজেপি বলল মুখ্যমন্ত্রী চোর, মুখ্যমন্ত্রী বললেন মোদি চোর। এই তুই চোর না মুই চোরের ঝগড়াতে দিনভর রণক্ষেত্র হয়ে রইল পশ্চিমবঙ্গ বিধানসভা। দেখুন, এই অনুষ্ঠানের বক্তাদের কাছে প্রথমেই আমার অনুরোধ, দয়া করে ওই রকম পরিস্থিতি অন্তত এইখানে তৈরি করবেন না। এই স্টুডিওতে অন্তত সংযম আর শান্তি বজায় থাকুক। এমনিতেই গত পরশু এই অনুষ্ঠানের পারদ যেখানে উঠেছিল তাতে কারুর কণ্ঠরোধ হয়নি, কিন্তু আমার গলা ভেঙে কণ্ঠরুদ্ধ হয়ে একটা গোটা দিন প্রায় নির্বাক হয়ে বসে থাকতে হয়েছিল। দেখুন, পেশাদার সাংবাদিক হিসেবে আমি একসময় বিধানসভা বিট কভার করতাম। সেই সময় সিনিয়র বিধায়ক এবং মন্ত্রীরা দুঃখ করতেন যে বিধানসভায় চর্চার মান, বক্তৃতার ওজন কিংবা রাজনৈতিক সৌজন্য আগের তুলনায় তখন কতটা অধোগামী হয়েছে। আজ মনে হচ্ছে সেদিনের ওইসব বয়স্করা সৌভাগ্যবান যে তাদের বেশিরভাগকে আজকের এই দিন এই পঙ্কিল রাজনীতির উত্তাল কাদা ছোঁড়াছুঁড়ি দেখতে হয়নি, যার পরিণতিতে আজকে তিনজন বিধায়ক হাসপাতালে। যে বাঙালির বাগ্মিতায় একসময় গোটা দেশ মুগ্ধ হতো, সেই বাঙালি নিজের রাজ্যের বিধানসভার ঘটনাবলী আর কোন অতলে নামবে? এই প্রশ্ন নিয়ে যাব আজকে প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, ধারাবাহিকভাবে রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি কিন্তু এক হয়ে উঠছে এবং সরাসরি বডি পলিটিক্স বা হিংসাত্মক যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ফুটে ওঠে তার ছবি রিফ্লেকশন হয়। সেই কারণেই একের পর এক বিধায়ক আহত হন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শাসক আর বিরোধী কেউই কিন্তু উদাহরণ রাখতে পারছেন না। উদাহরণ রাখবেন কি করে? তার কারণ প্রায় প্রত্যেকেই রাজনীতির কারবারি, যে কোনো মূল্যে যে কোনোভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে চান বা ক্ষমতা দখল করতে চান। ফলে ক্ষমতায় যারা টিকে থাকতে চান তারাও কোনো মূল্যবোধ, ভাবনা, চিন্তা, ঐতিহ্যকে পরোয়া করেন না। আইনসভার যে ঐতিহ্য, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি পরোয়া করেন না। আর যারা ক্ষমতা দখল করতে চান তারা একইভাবেই ক্ষমতাটাকে দখল করতে চান। দুর্নীতির রাজনীতি, আমরা জানি যে রাজনীতিতে দুর্নীতি আছে, প্রশাসনে দুর্নীতি আছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার রাজনীতিবিদরা দুর্নীতিকে সামাজিক ব্যাধিতে পরিণত করতে চাইছেন, অর্থাৎ সমাজ জীবনে প্রত্যেকটি স্তরে দুর্নীতিটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন। তারই রিফ্লেকশন আপনি প্রত্যেকের অবস্থান থেকে বুঝতে পারলেন আজকে আইনসভায়। দেখুন, আমি আজকে অনেক কিছু বলতে পারছি না আইনসভার কতগুলো বাধ্যবাধকতার জন্য। আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করতে হতো তাহলে হয়তো 3 পক্ষকেই আমি দাঁড় করাতাম, কিন্তু আমার সেই সুযোগটা নেই, যেহেতু কতগুলো সীমাবদ্ধতার মধ্য দিয়ে বলতে হয় এখানে কথা। দুর্নীতি শুধুমাত্র রাজনীতিক আঙ্গিনার প্রতিষ্ঠা নয়, তাতেই সন্তুষ্ট থাকছে না, সেটা সমাজ জীবনে প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শাসক এবং বিরোধী দুই পক্ষ যে অবস্থান নিচ্ছে সেখান থেকে কোনো আশা আমাদের জাগাচ্ছে না। ধরুন, উদাহরণের কথা বলছিলাম যে কোনো উদাহরণ রাখতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম বলছেন যে কাগজ ছেঁড়া অন্যায়, কাগজ ছিল না, এটা কিন্তু আনলফুল। আরে আপনার দলের প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে কাগজ ছেড়ে, তখন আপনি বলতে পারেন না আপনার সাংসদদেরকে যে কাগজ ছিঁড়বে না? আপনি নিজে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, আপনি ছিলেন সংসদের সদস্য, আপনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, তখন সেটা মনে ছিল না আপনার? আপনি কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন যে আপনি আজকে জ্ঞান দিচ্ছেন অন্যদেরকে?
মানে একইভাবে আমি আপনাকে বলতে চাই যে যে একটা মিনিমাম ডিবেট আপনি পার্লামেন্টে কিন্তু দেখতে পাবেন না। এই যে বাংলা বাঙালি নিয়ে বিশেষ অধিবেশন হলো, বাংলা বাঙালি থোড়াই এরা কি আর করে, এরা বাংলা বাঙালিকে পছন্দ করে নাকি, সে শাসক হোক আর বিরোধী হোক, এদের একটাই উদ্দেশ্য হলো যে কোনোভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে, সামনে নির্বাচন, সবালে এটা নির্বাচনের প্রস্তুতি ছিল একেবারে পরিষ্কার। কোনো বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দরদ নেই, শুভেন্দু অধিকারীর দরদ আমি বলতে পারবো না। আমি একেবারে বলবো না যে কোনো মানে সিপিআইএম দল বা অন্য কোনো রাজনৈতিক দলে, বাংলা বাঙালিকে এরা বিক্রি করে বাজারে, বাংলা বাঙালির সেন্টিমেন্টকে বাজারে বিক্রি করে। তার একটা কারণ যে বহু লোককে শিক্ষার আঙ্গিনায় বাইরে রেখেছে, বহু লোককে ভাবনা চিন্তার বাইরে রাখতে পেরেছে কিছু ভাতা দিয়ে, ফলে ওরা জানে আমরা যেভাবে পরিচালনা করব সেইভাবেই মানে সাধারণ মানুষ পরিচালিত হবে। আর কিছু লোক ক্রিটিক্যাল থাকে, সেটা তারা থাকবে, বাদ বাকি লোকগুলোকে আমি শিক্ষার বাইরে, আলোর বাইরে রাখতে পেরেছি, মানে পাড়ার রাজনীতির মধ্যে রাখতে পেরেছি, মানি পাওয়ার মাসল পাওয়ার দিয়ে এদেরকে ভয় দেখাবো। ফলে দিনের শেষে কিন্তু আমি আপনাকে বলছি যে অধিবেশন ডাকা হয়েছিল বাংলা বাঙালির জন্য, আপনি ভাববেন না যে বাংলা বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ দরদ, আপনি এটা ভাববেন না যে শুভেন্দু অধিকারী ভীষণ দরদ। এরা কার্যত ব্যবসায়ী, রাজনীতির ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। এই ব্যবসায়ীদের একটাই কাজ, সেটা হলো যে কোনোভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলো, নির্বাচনের আগে খেলো। সুতরাং এখানে যদি এতই বাংলা বাঙালির দরদ হতো যে শিক্ষা ব্যবস্থা মানে অন্যতম মাধ্যম, সেই শিক্ষকদের চাকরি যখন বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিল? যে পশ্চিমবাংলাকে দুর্নীতিগ্রস্ত করেছেন আপনি, দিনের পর দিন 100 দিনের কাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি দমন করবার জন্য সামান্যতম আপনার উদ্যোগ ছিল? বাঙালি অবশ্যই আর্থিক দিক থেকে গুজরাটিদের মতন সবল ছিল না, কিন্তু বাঙালি দুর্নীতিগ্রস্ত জাতি ছিল না। সেই বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করেছে আপনার 15 বছরের সরকার। তারপরে আপনি বাঙালি নিয়ে গর্ব করেন। একইভাবে যে বাঙালি একটা শিক্ষিত সমাজের উপর ভিত্তি করে মূল্যবোধের উপর চলতো, সেই বাঙালিকে আপনি ভাতাজীবীতে পরিণত করেছেন। একইভাবে আপনি বলতে চাই যে পশ্চিমবাংলাতে দিনের পর দিন আমরা যে রাজনৈতিক হিংসা দেখি, সেই হিংসা থেকে মুক্ত করতে পেরেছেন বাঙালিকে। এই ছবি অ্যাসেম্বলি গণতন্ত্রের পীঠস্থানে যদি এই ছবি দেখা যায়, তৃণমূল স্তরে শাসক বা বিরোধী কোনো রাজনৈতিক দলের কর্মীরা কি শিখবেন? সব থেকে বড় কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে আলোচনা নয়, এটা আসলে ছিল ওয়ার্ম আপ, একেবারে রাজনৈতিক ওয়ার্ম আপ। আমি জানি না, কিন্তু এর আগে সর্বোচ্চ স্তর, সেইখানে কাদা ছোঁড়াছুঁড়ি, সেইখানে স্লোগান পাল্টা স্লোগান। আমি জানি না এই ছবি আজকে প্রায় গোটা দিনের অর্ধেকটা জুড়ে বিধানসভায় রাজ্যের মানুষ লাইভ টেলিকাস্টের সুযোগে যেটুকু দেখলেন, যা দেখলেন, আমার মনে হয় না ইদানিংকালে এই ভয়ঙ্কর ছবি আমাদের চোখে আর পড়েছে। আমি এখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন, যে একেবারে চোর স্লোগান, বিজেপি গোটা দিন ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চোর স্লোগান দিল, মুখ্যমন্ত্রীও সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহকে চোর বললেন। পরের প্রতিবেদন। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। জেনে গেছে জনতা চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা চাকরি চোর মমতা। বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি, কিন্তু শেষ অবধি বিধানসভা তোলপাড় হলো তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর ডাকাত গুন্ডা স্লোগানে। এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল। মমতা চোর, মোদী চোর, মমতা চোর, চোর 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 চোর, চোরের পাল্টা চোর, চোরের বদলা চোর। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে
এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। শুধু চোর আক্রমণই নয়, বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। চোরি ডাকাতি नहीं চলেগা। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয়, যুগে যুগে তা চলে আসছে। কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন, তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এখানে বলবো অম্বিকা রায়, কল্যাণীর বিজেপি বিধায়ক, যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একেবারে ভেতরে ছিলেন, তার কাছ থেকে আমি নেব। কিন্তু তার আগে বলি যে প্রত্যেক রাজনৈতিক দল, বিশেষ করে শাসক আর বিরোধী, তৃণমূল আর বিজেপি, প্রত্যেকের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আজকে গোটা দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, একটা কথা আমি মানি, যিনি যত বড় সংসদীয় পদেই থাকুন না কেন, তার বিরুদ্ধেও কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ চলতেই পারে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকেও তো ভোটে দাঁড়িয়ে জিততে হয়। তাদের বিরোধীরা তাদের ওয়াক ওভার দেবেন কেন? গণতন্ত্রে তা নিয়ে কোনো আপত্তি নেই, কারুর থাকতে পারে না। কিন্তু যে প্রশ্নটা সর্বভারতীয় ক্ষেত্রে অরূপ বিজেপি তুলছে, যে রাজ্যের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তার ভাষণে মোদি চোর বলছেন। অরূপ, তুমিও জানো, আমিও জানি, প্রধানমন্ত্রী মোদি তো বিধানসভার সদস্য নন। অর্থাৎ রাজনৈতিক মঞ্চ আর গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। অরূপ, সুমন, আজকের এই বিশেষ অধিবেশনটা ছিল সারা দেশ জুড়ে বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা করার জন্য আজকের এই প্রস্তাবনা ছিল। তো এই আলোচনা কারা চায়নি? যারা আজকে আলোচনাটাকে ভণ্ডুল করত বা করতে চেয়েছিল। কারা এই আলোচনা চায়নি? যারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিচ্ছে, যারা বাঙালিকে পেলোডারে করে বর্ডার টোপকে যখন ছুঁড়ে ফেলা হচ্ছে তখন এখানে জান্তব উল্লাস প্রকাশ করছে। আর আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। তাদের উদ্দেশ্যে কান খোলা করে শুনে রাখুক, যারা বাঙালির উপর অত্যাচার করার পর উল্লাস প্রকাশ করে আর বিধানসভায় সেটা নিয়ে আলোচনা করতে দেয় না, সেই জল্লাদদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। বিধানসভায় আলোচনা প্রয়োজন ছিল। আজকে গোটা বাংলার 10.5 কোটি মানুষ দেখলো কারা সেই আলোচনাটাকে চিৎকার করে ভেস্তে দিতে চাইলো। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে অমিত শাহ কিছুদিন আগে পার্লামেন্টে আমাদের ক্রোনোলজি বুঝিয়েছিলেন। আজকে এখানে আলোচনায় বারবার উঠলো চোর চোর ইত্যাদি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী যখন বলতে উঠছেন সমানে কটূক্তি বিষোদ্গার। তো আমার মনে পড়ছিল আসলে এই ক্রোনোলজিটা হচ্ছে লোকসভায় হয়েছে তাহলে বিধানসভায় করতে হবে, নইলে ওই ফোমো, ফিয়ার অফ মিসিং আউট বিজেপি। লোকসভায় কি হয়েছে? 11 বছরে প্রথম নরেন্দ্র মোদী পার্লামেন্টে আসলেন। পার্লামেন্টে আসায় প্রথম নরেন্দ্র মোদীকে শুনতে হলো ওয়েলে দাঁড়িয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা, তার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রথম সারির একটি দল, সবাই মিলে চিৎকার করছেন ভোট চোর গদি চোর। নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢুকছেন, সারা পার্লামেন্ট স্লোগানে মুখরিত হচ্ছে ভোট চোর গদি চোর। তো নরেন্দ্র মোদীর এই বেইজ্জতি খোদ লোকসভার পার্লামেন্টে হচ্ছে যখন, তাহলে কাউন্টারে বিজেপিকে ভেসে থাকতে গেলে এই একভাবেই প্রতিবাদ করে জানান দিতে হবে। কিন্তু সেটা জানান দেওয়ার মঞ্চটা যে বাঙালির অস্মিতার মঞ্চ নয়, সেটা যে বাঙালির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে যে আলোচনা, সেই আলোচনার মঞ্চটাকে ভেস্তে দেওয়া নয়, সেটা বুঝবার মতো বিজেপি সেই উপলব্ধি আমরা আশাও করি না। সংসদ আর বিধানসভার তুলনা আরও চলে। যে কিছুদিন আগে অমিত শাহ যখন সংবিধান সংশোধনী বিল পাশ করছেন, এক তৃণমূল সাংসদ কাগজ তার ওই বিলের কপি ছুঁড়ে করলেন, আজকে মুখ্যমন্ত্রী বলছেন, যার সঙ্গে আমি একমত, যে কাগজ ছোড়া অনৈতিক। তো কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কি করছিল আমি দেখাবো পরপর, যে গত 10 বছরে তৃণমূল কংগ্রেস কতবার সংসদে কাগজ ছুঁড়েছে। ঠিক সুমন, একটু আগে আপনার পূর্ববর্তী বক্তা রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি বোঝাচ্ছিলেন। আমি ভেবেছিলাম তার মুখ থেকে ওই শব্দটা শুনতে পারবো, যখন পার্লামেন্টের বুকে কিছুদিন আগে আমরা দেখলাম বিজেপির একজন পার্লামেন্টারিয়ান, সে একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে উদ্দেশ্য করে বলছেন এ ভাওরে এ কাটুয়ে, এই ধরনের শব্দবন্ধ উচ্চারণ করছেন। এখানে শেষ নয়, ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়ে টেবিল চাপড়ে তাকে সমর্থন করছে। ওইটা তাহলে এখানে ফলো করো এবং তারপরে উদাহরণ দাও যে ওরা করেছে, তাই আমরা করছি। আমি আর শুনে নিন একটুখানি।
আমরা দেখলাম কদিন আগে পূর্বতন মন্ত্রী ছিলেন মীনাক্ষী লেখি, পার্লামেন্টের মধ্যে বিরোধী দলের সাংসদ প্রশ্নোত্তর পর্বে তাকে বলছেন চুপ রাহো বরনা ইডি আ জায়গা। পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হুঙ্কার দিচ্ছেন, বিরোধী দলের সাংসদ যখন আলোচনা করছেন তুম আভি চুপ রাহো বরনা ইডি আ জায়গা তোমারে ঘর মে। আজকে আইন সত্যিই তো একটা সময় তো দেশের আইনসভা নিয়ে আমরা গর্ব করতাম, কিন্তু ওই ক্রোনোলজিতে আসছি ফিরে। ক্রোনোলজিটা হচ্ছে আমার মনে পড়ছে যেহেতু পার্লামেন্টে হয়েছে তাই বিধানসভাতে করতে হবে, কিন্তু ক্রোনোলজিটা হচ্ছে এখানে ওই চোর চোর শব্দবন্ধের ক্রোনোলজি। আসলে বাংলায় একটা প্রবাদ আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভোট চোরদের ভোট চুরি ধরা পড়ে গেছে, ভোট চুরি যখন ধরা পড়েছে আরেকটা ক্রোনোলজির পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা আজকে বিরোধী বিজেপি, তারা বিধানসভায় দাঁড়িয়ে যেখানে বাঙালির হেনস্থা নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা যারা চায় না তারা বাঙালি বিরোধী। আজকে নিজেদের ওই আমরা জনপ্রতিনিধি যেরকম অ্যাটেস্টেড করি সেরকম ভাবে নিজেরাই নিজেদের অ্যাটেস্টেড করলো যে আমরাই প্রকৃত বাঙালি বিরোধী, কারণ আমরা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বাঙালির উপর অত্যাচার নিয়ে আলোচনা হতে দিই। এটা খুব ইন্টারেস্টিং। আমি আগে যুক্তিতক্ক অনুষ্ঠানেও বলেছিলাম এটা খুব ইন্টারেস্টিং যে তৃণমূলকে আক্রমণ মানে তৃণমূল তারপরে বলতে শুরু করে যে এটা বাঙালিকে আক্রমণ, অথচ বাঙালি মানে শুধু তৃণমূল নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আমাদের নিয়েই তো বাংলা। আবার বিজেপি উল্টো দিকে তাদের বিরোধীদের বলে দেশদ্রোহী। আরে দেশটাও তো সবাইকে নিয়ে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্লোগান বানাতে মোটামুটি সবাইকে বাঙালি মানেই তৃণমূল এইটা এস্টাবলিশ করতে একেবারে বদ্ধপরিকর। কিন্তু অরূপ একটা চমৎকার শব্দ ব্যবহার করে যায় যে ক্রনোলজি। ক্রনোলজি কিন্তু মারাত্মক জিনিস। আমি প্রথমে দেখাবো, এবার ক্রনোলজিতেই আসবো, ক্রনোলজির প্রথম অংশে দেখাবো যে আজকে একেবারে আমি আবার বলছি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত, তিনি 3টে শব্দ ব্যবহার করেছেন কাগজ ছোঁড়া নিয়ে, অনৈতিক থেকে শুরু এবং সংসদ বিরোধী, সংস্কৃতি বিরোধী, বেআইনি দিয়ে শেষ। আমি পরপর দেখাবো, আজকের ঘটনাটা দ্রুত একবার দেখে নিই। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না, আপনারা ডাকাতদের সন্তান। মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ছিল আলোচনা, কিন্তু হলো কার্যত যুদ্ধ, বাকযুদ্ধ। বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকলো বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কাগজও ছেড়েন তারা, জানিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বসুন আপনার বসুন, এটা তামাশা করার জায়গা না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি, মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। তার মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে যেটা মানুষ জানে। এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন। অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা বইলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা একগোছা কাগজ। সরকারি পক্ষের দিকে তৃণমূল কাগজ ছুড়বে যদি হয়, তাহলে একই রকম অভ্যাসে অভ্যস্ত বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কাগজ ছুড়বে। কাগজ ছেঁড়া, ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় চলল একেবারে তুলকালাম পরিস্থিতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে কাগজ ছেঁড়া অনৈতিক, আমি একমত মুখ্যমন্ত্রীর সঙ্গে। এইখানে 2005 সালের 4 আগস্ট লোকসভায়
অনুপ্রবেশ ইস্যুতে, যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ এই রাজ্যে হচ্ছে, বামফ্রন্ট সরকার ইচ্ছাকৃতভাবে সেই করাচ্ছে, তখন ডেপুটি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় চেয়ারে ছিলেন না, চরণজিৎ সিং আটওয়াল তার উদ্দেশ্যে কাগজ ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আমাদের বাইটও দেন যে কি করব, শুনছিলেন না, আমি কাগজ ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। প্রথমে সংসদ। আমার যদি বলতে নেওয়া হয় তো আমি টেবিলে দেবো না? দেওয়ার আচরণটা নিয়ে আপনার তর্ক থাকতে পারে। তো আমার যদি কেউ জুতো মারে আমি তাকে নিশ্চয়ই হাত বুলোবো না। আমি কাগজগুলো দিয়েছি দিস মাছ, আমার পৌঁছানো দরকার, যেটা আমি বলতে চাইছি না বলতে চাই, আমি কাগজগুলো পৌঁছেছি, এটা আমার অপরাধ নয়। আচ্ছা, এ তো অনেক দিন আগের কথা। আমি আরেকটু কাছাকাছি আসি। 2021 সালের 22শে জুলাই পেগাসাস নিয়ে গোটা দেশ উত্তাল। এখন সাসপেন্ডেড, কিন্তু একেবারে স্বমহিমায় আছেন তৎকালীন সাংসদ, তিনি বক্তৃতা রাখছিলেন, শান্তনু সেন। তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস ইস্যুতে বলছেন তার হাত থেকে বিবৃতির খসড়াটা নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। আরেকটু কাছে চলে আসি, এইটা আপনাদের প্রত্যেকের মনে থাকবে, তার কারণ এই 20শে আগস্টের ঘটনা, যেখানে বললাম অমিত শাহ তিনি সংবিধান সংশোধনী বিল পেশ করছিলেন, মহুয়া মৈত্র সেই কাগজ ছুঁড়ে গেল এবং গোটা দেশ সেই উড়ন্ত কাগজ দেখলো লোকসভায়। একই জিনিস লোকসভায় হলে খুব খারাপ এবং অনৈতিক, বিধানসভায় হলে সেটা নৈতিক তো হতে পারে না, অথবা উল্টোটা, যে বিধানসভায় হলে ভীষণ অনৈতিক কিন্তু সংসদে মানে লোকসভায় বা রাজ্যসভায় চলে, এটাই বা কী করে হয়? আচ্ছা, এটা আমি পরবর্তীকালে, এখানে আছে তন্ময়ের কাছে এই প্রশ্নে আসবো, কিন্তু আমার পরের বক্তা সজল ঘোষ, এখানেও কিন্তু ওই সংসদ আর বিধানসভার তুলনাটা আমায় করতেই হবে। দেখুন, আজকে এই বিশৃঙ্খলার ইস্যুতে সাসপেনশন নিয়ে বিশেষ করে সজল এবং সজলের দল এতটা সরব, কিন্তু এই বিশৃঙ্খলা ইস্যুতে সংসদে, লোকসভা, রাজ্যসভায় বিজেপির চেহারা আর অবস্থান কিন্তু ঠিক উল্টো। ইস্যুটা কিন্তু হুবহু এক ছিল। আমি আপনাদের মনে করিয়ে দেবো যে এই ইস্যুতে 2023 সালের, অর্থাৎ বিশৃঙ্খলা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিরোধীরা। শীতকালীন অধিবেশনে সংসদ থেকে একদিনে, ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে যা কোনো দিন হয়নি, মাত্র একদিনে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। ওই গোটা অধিবেশনে মোট 92 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। কার্যত বিরোধী শূন্য সংসদে পরপর বিল পাশ হতে থাকে। সাসপেনশন যদি গণতন্ত্রের হত্যা হয়, যে কেউ বলবে যে গণতন্ত্রের আঘাত তো বটেই। আজ রাজ্য বিধানসভার মতো সেদিন সংসদেও তো সজল মানতেই হবে গণতন্ত্রের হত্যাই হয়েছিল। দেখুন, আপনি যেদিনের কথা বললেন সেটা নিশ্চয়ই ইতিহাস, কিন্তু আজকে যেটা বলছেন কাগজ ছোঁড়া হয়েছে মানে বিজেপির পক্ষ থেকে, তার কিন্তু কোনো ফুটেজ বা সেরকম কোনো তথ্য আমি দেখতে পাইনি। নিশ্চয়ই আপনারা এত বড় একটা চ্যানেল বলছেন যখন কিছু থাকতেও পারে। আমি বলছি না, আজকে সমস্যাটা তোমায় বলি, তোমার সুবিধা হবে, সেটা হচ্ছে আজকে একটা ফিক্সড ফ্রেম, হ্যাঁ ফিক্সড ফ্রেম মুখ্যমন্ত্রীর ওপর স্থির করা ছিল, যার ফলে চতুর্দিকে কি হচ্ছে সেই কথা দেখার। হ্যাঁ, সেটা ব্রাহ্মমান ছিল না, সে ব্রাহ্মমান এই জন্য মানুষের জানা দরকার, আমি ক্লারিফাই করে দিই, এইটা কোনো প্রাইভেট চ্যানেলের অধিকার নয়, এটা হচ্ছে অডিও এবং ভিডিও দেয়া হয় বিধানসভা থেকে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে। বহু ক্ষেত্রে দেখবে আজকে অডিও অফ করা হয়েছিল, চ্যানেল করেনি বিধানসভায়। এটাও তো গণতান্ত্রিক ভাবে সঠিক কিনা আপনি বলুন। যখন মমতা ব্যানার্জি বলেন শুধু তখনই দেখানো হয়। মমতা ব্যানার্জি সতীর্থ যদি বাজেট পেশ করেন তখনও দেখানো হয় না, কারণ বাইরে এসে উনি আরেকটা বাজেট পেশ করবেন। দেখ, আজকে সেটা বিষয় নয়, আমার কোথাও কাগজ দেখতে পাইনি, যেটা দেখতে পাইনি সেটা অন্যরা কি অভিযোগ করেছে আমি জানি না, তাই সেটার মধ্যে আলোচনা করব না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কাগজ ছুঁড়েছিলেন সংসদীয় আইনে কিন্তু সেটা দেখা গেছিল। আর সায়নী ঘোষ যে কাগজটা ছুঁড়লেন অমিত শাহের দিকে সম্ভবত, সেটা কে ছুঁড়েছে জানি না, নামে কেউ বলছেন সায়নী ঘোষ, কেউ বলছেন মহুয়া মৈত্র। একদম দারুণ তো, একদম মানে কি বলবো, লক্ষ্মী সরস্বতী দুজন আর কি ওদের। তো তারা যে কাগজটা ছুঁড়ে মারলেন, হ্যাঁ, সেই কাগজটা কিন্তু সংসদীয় কাগজ ছিল। আমি আপনাকে বলি, আমি অন্য কিছু দেখিনি। আমি আমি শুভেন্দু বাবুকে দেখেছি বিধানসভার লবিতে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন মমতা চোর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন
যে মোদি চোর, গদি চোর, ভোট চোর। আচ্ছা বড় জোর এইগুলোই চুরি করেছেন মোদি সাহেব, যদি ওনার কথা সত্যি হয়। আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জি চোর নয়, আমি এখানে বলছি মমতা চোর, মমতা চোর, মমতা চোর। চাকরি চোরের নাম কি আপনি বলুন, বলতে পারবেন না এখন কারণ ক্যামেরা অন আছে, কিন্তু আপনি জানেন পশ্চিমবঙ্গের 26,000 মানুষের চাকরি যিনি চুরি করেছেন। আমার সংস্কৃতি নয় যে চোর এবং ডাকাত বলবো, তাহলে তো বিরাট চার পাতা লিস্ট দিতে হবে চোর ডাকাতের লিস্ট করতে গেলে। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন, এটা প্রমাণিত। আর কি বলছেন, কি বলছে যে গদি চোর, ভোট চোর। আরে কে বলছে? চোরের মাসি নয়, চোরের পিসি, যার ভাইপো 7 লাখ ভোট চুরি করে যিনি আজকে পার্লামেন্টে গিয়েছে। আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি। আমি আপনার কাছে জানতে চাই, আপনারা আমাকে বলুন যে কি বলছেন যে আজকে বাংলা বাঙালি নিয়ে আলোচনা হবে, আর বাংলায় যেখানে বাংলা কথা বলছে সেখানেই নাকি হামলা হচ্ছে। এইটা বাংলা নিয়ে আলোচনা যে মোদি চোর, গদি চোর, মোদি চোর, গদি চোর। এটা কোন সংসদ? আমি দেখলাম ওখানে স্পিকারের অস্তিত্ব বলে কিছু নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন সাসপেন্ড করো, এই করো, তোমরা সবাই স্লোগান দাও। এটা কোন? এই যে বলেছেন আপনি রাস্তার লোক, আমি বলছি বিশ্বনাথ দা, আমি এটা নিশ্চয়ই বিশ্বাস করি। রাস্তার লোক মানে গরিব মানুষকে বলেননি, সাধারণ মানুষকে বলেননি, বলেছেন যারা রাস্তায় পাড়ায় এই ধরনের কথা বলে তারা ওইখানে গিয়ে এই ধরনের কথা বলছে। ঠিকই তো, এই ধরনের মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, আমরা যদি লোকসভায় পাঠাই, আমরা যদি বিধানসভায় পাঠাই, তাহলে এই ঘটনাই ঘটবে। আমি আবারও বলছি, উনি পেশেন্স ধরে রাখতে পারছেন না। 26,000 চাকরি চুরির চাপ ওনার ওপরে আছে, আরো অন্যান্য মন্ত্রীরা জেলে যাবে এটা উনি বুঝতে পারছেন, তাই তিনি আজকে দাঁড়িয়ে কথা বলছেন। দাগিদের সমর্থন করেছেন। একজন দাগি না হলে দাগিদের সমর্থন করে না, একজন অযোগ্য না হলে আরেকজন অযোগ্যকে সমর্থন করে না। 26,000 চাকরি চুরি করে চিৎকার করছেন। বললেন না চোরের মায়ের বড় গলা বলছিল তো অরূপদা, ঠিকই বলেছেন, জেন্ডারটাও ঠিকই আছে। একদম চোরের মাকেই আজকে দেখেছি আমরা চিৎকার করে বলতে, ক্রমাগত চিৎকার করে শুধু চোর চোর করেছে। আপনি আমায় বলুন তো যে এইভাবে এমএলএরা আক্রান্ত ভারতবর্ষের ইতিহাসে কতবার হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে কতবার হয়েছে? যেভাবে এমএলএদের ওপর আক্রমণ করলো, কারা করলো? দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের ইতিহাসে একাধিকবার হয়েছে। বামপন্থী এমএলএ এর মাথা ফেটে গেছে, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আনফরচুনেট আমাদের রাজ্যেই। আমি একজন ইতিহাসের সাক্ষী। আমি একদিন বিধানসভার ভেতরে ঢুকে পড়েছিলাম একটা দাবি নিয়ে, ছাত্র আন্দোলন করতাম, অত ডেকোরাম হয়তো মানিনি। 20-21 জন, একজন নয়, সংসদ বিধানসভার হাউস চলাকালীন আমাদের জেল হয়েছিল, কিন্তু আমাদের সাথে অসভ্যতা দেখিনি। আমি আপনাদেরকে একটাই কথা প্রশ্ন করতে চাই যে কাগজ ছোঁড়া যদি অপরাধ হয়ে থাকে তার বিরুদ্ধে সাসপেন্ড করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে বলতে পারেন যে চোর চোর করে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকে? এবং আমি যতটা এই বিষয়টা জানি, যিনি হাউসে নেই, যার হাউসে অস্তিত্ব নেই, তার নাম সম্ভবত আনা যায় না, মুখে আনা যায় না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মায়ের বড় গলা ক্রমাগত বলে চললেন মোদি চোর, মোদি চোর। এবং যারা বলছে না, যাদের একটু লজ্জা লাগছে, তাদেরকে বলছে এই তোরা বল, তোরা বল, সবাই মিলে বল। এটা কোন লিডার, হাউস অফ লিডার অফ দ্য হাউস? এটা কোন ধরনের নেতৃত্ব? আমি প্রতিক্রিয়া আসবো, তার আগে কি দুর্ভাগ্য জানেন সঞ্চালক হিসেবে, খানিকক্ষণ আগে অরূপ চক্রবর্তী বলে গেলেন যে মোদি ভোট চোর, এটা প্রমাণিত। সজল বললেন মমতা চাকরি চোর, এটা প্রমাণিত। আমি বলছি যে পুরোটা লড়াইটা যদি রাজনীতি, তথ্য বিশ্লেষণ, প্রমাণের বদলে শুধুমাত্র স্লোগানের লড়াই হয়, তাহলে কিন্তু সত্যি বলছি সেটা বিধানসভার সম্মান রক্ষার ক্ষেত্রে খুব বিপজ্জনক জায়গায় চলে যায়। আমি আবার বলছি যে বিধানসভা এবং সংসদীয় পদ যেগুলো আছে, স্পিকারের পদ, আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যে ছবিটা আজকে বঙ্গবাসী দেখলেন গোটা দিন ধরে, তাতে রাজনৈতিক সংস্কৃতি বাদ দিন, একটা রাজ্যের কোন সংস্কৃতির ছবিটা গোটা দেশের মানুষের সামনে স্পষ্ট হলো। অরূপ চক্রবর্তী, আজকে 5 জন বিধায়ককে মার্শাল দিয়ে বাধ্য করে বের করা হয়েছে, তার জন্য সজল ঘোষরা মনে করছেন গণতন্ত্র আক্রান্ত। কোন সজল ঘোষরা? যারা লোকসভা থেকে 148 জন সাংসদকে একদিনে বের করেছেন ঘাট ধাক্কা দিয়ে, মার্শাল দিয়ে, এবং সেই সময় অভিযোগ উঠেছিল বিরোধী সাংসদরা আহত। দ্বিতীয়ত আজকে দেখলাম সেইটা থেকেই তো এই রাজ্যেও শিক্ষাটা নেওয়া যেত। 148 জনকে মানে এট এ টাইম বের করা হয়েছে। আর দ্বিতীয়ত আজকে দেখলাম বঙ্কিম ঘোষ বলছেন যে ওনার বুকে স্টেন বসানো আছে, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আমি তুমি আরোগ্য কামনা করবে, যার বুকে স্টেন বসানো আছে বিধানসভায় যাবেন, তাহলে বলা উচিত যে দাদা দুটো স্টেন আছে, আপনি বিধানসভায় কাল থেকে যাবেন না। দুটো স্টেন যার থাকে সে কখনো রাস্তায় সাঁতার কাটবে না। কদিন আগে আপনাদের চ্যানেলে দেখছিলাম জল জমেনি ভালো করে, রাস্তার মধ্যে সাঁতার কাটছেন। যার দুটো স্টেন আছে তার তো সবার আগে রাস্তায় কেন সাঁতার কাটবেন? আর যার মাথায় দোষ আছে সে যা
খুশি তাই করে বেড়াবে, যার মাথায় দোষ আছে সে যা খুশি তাই করে বেড়াবে। সজলের একটা গুণ আছে, যার মাথায় দোষ সে যা খুশি, তোমার মুখে প্রশংসা চাই না, তোমার মুখে তুমি চলে যাও প্রতিনিধি, তোমার মুখে প্রশংসা চাই না। অধিকারী থেকে অসুস্থ হয়েছে তখন অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। কলকাতা পুরসভায় অ্যাম্বুলেন্স সংক্রান্ত কোনো দপ্তর নেই, থাকলে সজল আগামী দিন তো দল পাল্টালে আমরা অ্যাম্বুলেন্স থাকবে না। সিরিয়াস নয়, ও যেটা ইঙ্গিত করতে চাইছে যে পুরোটা গটাপ তোমার নার্সিংহোমে ভর্তি হচ্ছেন বিধায়করা। আমি কিন্তু এটা বলিনি নার্সিংহোমের ছাদে বিরিয়ানি হয় কি না, ভোটের দিন কলকাতা পুরসভার ভোটের দিন কোন নার্সিংহোমে না প্রশ্ন তুলে প্রচুর প্রশ্ন তুলেছে। নার্সিংহোমে তো বোমা তৈরি হয়নি, বিরিয়ানি হয়েছে। সুদীপ্ত রায়ের নার্সিংহোম তো নয় যে হসপিটাল আরজিকরের মালটা ওখানে গিয়ে আমি বলছি শোনো, বলতে দাও, মূর্খ যখন মুখ্য হয় সে রাজ্যে শিক্ষা তখন ব্রাত্য, সে রাজ্যে স্বাস্থ্য তখন ব্রাত্য, সেই জন্যই এখানে আমার ইন্টারভেন করতে হবে। একটাই কথা বলি যে রাজনীতি যখন ব্রাত্য হয়, মানে রাজনীতি যখন একেবারে তলানিতে চলে যায়, তখন সত্যি রাজনৈতিক লড়াইয়ের জায়গা নেয় স্লোগান আর পাল্টা স্লোগান। গোটা দিন ধরে আজকে বিধানসভা, বিশ্বাস করুন এটা হলো, মুখ্যমন্ত্রী একসময় বিজেপির দিকে বললেন যে আপনারা বলছেন যে নরেন্দ্র মোদী চোর, আপনারা এই কথা বলবেন না, আমরা কখনো বলি না। খানিকক্ষণ পরেই তিনি বললেন যে সবাই একসঙ্গে স্লোগান দিন নরেন্দ্র মোদী চোর। মুখ্যমন্ত্রী বললেন যে পরিবর্তন চাই বাংলায়, নিজেই বললেন। আমি বলছি এই পুরো বিষয়টা যারা লাইভ দেখছিলেন, বিশ্বাস করুন মাঝে মাঝে সত্যি সত্যি বিরক্তিকর হচ্ছিল, মাঝে মাঝে কিন্তু বিভ্রান্তিকর হচ্ছিল। তার কারণ এত চিৎকার। আমি আবার বলছি যে কে বলবে যে বাংলা বাঙালি হেনস্থা, এমনকি কোনো সংসদীয় বিষয় আজকে আলোচনা তাদের এজেন্ডায় ছিল অথবা তা কারুর কোনো আলোচনার ইচ্ছে ছিল। আমার পরের প্রতিবেদন ওই স্লোগান আর পাল্টা স্লোগান, যেটা কার্যত এই বঙ্গ রাজনীতির সংস্কৃতিকে আজকে গিলে খেলো। দেখুন, আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আর এক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোট বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর, এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এ কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে, তার সে অবস্থায় নেই তিনি আর যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। কখনো আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই হুঁশিয়ারি,
আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। আসলে এসআইআর যবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে? কয়েক % ভোটের হেরফের আছে, এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যাতে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পালাতে পারবে না। বিজেপি তৃণমূলের বাগযুদ্ধে যেদিন বিধানসভায় তুলকালাম, একই দিনে সেই বিধানসভাতেই ঘটল আর এক ঘটনা। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বললেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শব্দ প্রত্যাহারও করে নেন সমর মুখোপাধ্যায়। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা, মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, আমার বলা ঠিক হয়, প্রকাশ করেছি, বললেন না এটা ভুল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বিধানসভা একেবারে ঘটনাবহুল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, আজকের এই ছবিটার পাশে রাখুন সেই দিন, আমার খুব আজকে গোটা দিন ধরে মনে পড়ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন 2011 সাল 30শে মে। সদ্য নির্বাচিত হয়েছেন বর্তমান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিরোধী দলকে গুরুত্ব দিতে হবে, গণতন্ত্রের কাঠামোটাকে শক্তিশালী করবে বিরোধী দলকে একমাত্র গুরুত্ব দিলে। বিধানসভাতে বিরোধী দলকে বেশি বলতে দেবেন, প্রয়োজনে আমাদের কম সময় দেবেন। কি বলেছিলেন 2011 সালের 30শে মে? দেখাবো। আপনার কাছে সরকারি দল যেমন বিরোধী দল, তাদেরও গুরুত্ব দেওয়ার ব্যাপারটা গণতন্ত্রের কাঠামোকে সবচেয়ে বেশি শক্তিশালী করবে। আমাদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আমরা আমাদের জোটের পক্ষ থেকে সবসময় পাবেন আপনি, এবং আমি এটা নিশ্চয়ই বলবো গুরুত্ব এই বিধানসভায় বিরোধী দলকে বেশি দেবেন, আমাদের প্রয়োজন হলে কম দেবেন। দেখুন, মন্তব্য নিষ্প্রয়োজন, কিন্তু পাশাপাশি আজকের আর সেই দিনের ছবি যদি রাখা যায়, বিধানসভার রাজনৈতিক সংস্কৃতি বিধানসভার ভেতরেও ফ্লোরেও ঠিক কোথায় এসে নেমেছে বোঝা যাচ্ছে। দেখুন, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যখন শাসক বা বিরোধী আসনে থাকে সেই অনুযায়ী তাদের রাজনৈতিক অবস্থান একেবারে উল্টে পাল্টে যায় একেবারে। আজ একটা হাতে গরম উদাহরণ দিই, খানিকক্ষণ আগেই যেটা বলছিলাম। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কাগজ ছেঁড়ার সংস্কৃতি, এটা অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই 4টে শব্দের ব্যাপারেই সম্পূর্ণ একমত। কিন্তু 2005 সালের 4 আগস্ট অনুপ্রবেশ ইস্যুতে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম। তারপর তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ শান্তনু সেন 2021 সালের 22শে জুলাই পেগাসাস ইস্যুতে দেশ যখন উত্তাল, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতির খসড়া ছিনিয়ে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। আর একেবারে সাম্প্রতিককালে এই 20শে আগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অথবা অন্য কেউ অমিত শাহর দিকে ওই সংবিধান সংশোধনী বিলের কপি, যেটা অমিত শাহ পেশ করছিলেন, সেটা টুকরো করে ছুঁড়ে দিলেন। তাহলে তন্ময়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, কাগজ ছোঁড়া নিয়েও কিন্তু অবস্থান পাল্টে যাচ্ছে। আর প্রশ্ন হলো যে তুমি শাসকের চেয়ারে বসে আছো নাকি বিরোধীদের চেয়ারে? দিল্লিতে বিরোধীদের চেয়ারে, এখানে শাসকের চেয়ারে, তাহলে কিন্তু সম্পূর্ণ দুটো কাজের মধ্যে একেবারে উল্টে পাল্টে যেতে পারে দলের অবস্থান। তাই তো দাঁড়াচ্ছে তন্ময়। প্রথমেই আজকের এই আলোচনায় আমি যেটা সুমনদা জিজ্ঞেস করলেন সেটা নিয়ে বলবো। আজকের বিধানসভায় আলোচনাটা কি নিয়েছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে আলোচনা করেছিলেন? আমি ভজরি মাহাতোর কবিতা টুসু গান, সেই টুসু গানের 2টো লাইন আমি গাইতে জানি না, কবিতার মতো করে বলার চেষ্টা করছি, তারপরে এটাতে আসবো। শুন বিহারি ভাই, তোরা রাইখতে লারবি ডাং দেখায়, তোরা আপন স্বার্থে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই, ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহারি বুদ্ধিটাই, বাঙালি বিহারি সবাই এক ভাষাতেই আপন ভাই। এই যে আসছি এই যে বক্তব্য, অর্থাৎ আন্দোলন, ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে আজকে আলোচনা ছিল। সেই আলোচনাটা আমি মনে করি বাঙালি হিসাবে যতটা তৃণমূলের, এখনই বলছিলেন না যে তৃণমূল বিজেপি সব, যতটা তৃণমূলের ততটাই বিজেপির, ততটা বিরোধী অন্যান্য দল যারা আছে, যারা বিধানসভায় নেই, তাদেরও। আলোচনাটা কেন হলো না?
আলোচনাটা করতে চাইল না বিজেপি, কারণ তারা চরিত্রগতভাবে আসলে বাঙালি বিরোধী। এবার বলছিলেন রাস্তার লড়াই আর আইনসভার লড়াই সব এক হয়ে যাচ্ছে, না এক হচ্ছে না। আমরা রাস্তার আন্দোলনটা রাস্তায় লড়ছি, সেটা বাইরে মঞ্চ বেঁধে প্রতিদিন বাঙালিদের বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় লড়ছি। আইনসভায় লড়াইটা হবে, এই জন্যেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা বলতে এসেছিলেন। এইবার যে প্রশ্নটা আপনি করলেন যে বিরোধী থাকলে বলা যায় না আর শাসক দল হলে বলা যায়, ছবি দেখালাম তো দুটো একদম আলাদা ছবি, আলাদা অবস্থা। আমি বলি যে বিরোধী বা শাসকের ব্যাপার নয়, লোকসভার একটা পরিসংখ্যান পরিষ্কার করবে। প্রথম লোকসভায় যখন আমাদের ফার্স্ট লোকসভা, তার অধিবেশনের দিন কত ছিল? 135। আজকের এই গত লোকসভায় যে অধিবেশন তার কত? 55। সেই জায়গায় নামিয়ে এনেছি, সেই জায়গায় নামিয়ে এনেছি। আমি বলছি শাসক বিরোধী এই যে অধিবেশন নামিয়ে আনছি, এবং প্রত্যেকটা বিলে 2.5 ঘন্টা অ্যাভারেজ টাইম দেওয়া হয়েছে। 34% বিল 1 ঘন্টার কম টাইম আলোচনা করে বিজেপি সরকার বিল পাস করে দিয়েছে। ওখানে বিরোধীদের ঘুরে ফিরে বিজেপি সরকার বলছে, এক সেকেন্ড সজল, আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে ওখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা, এখানে সাসপেনশন হলে সেটা গণতন্ত্রের টুটি টিপে হত্যা নয়। না না, সাসপেনশন হলে গণতন্ত্রের হত্যা ওখানে তো বলতেই দেওয়া হয় না। আমি তৃণমূলকে কোট করলাম, সংসদে বিরোধীদের বলার সময় কোথায়? এখানে যেটা আপনি দেখালেন, মুখ্যমন্ত্রী প্রথমেই শপথ নিয়ে প্রথমবারের জন্য বলেছিলেন যে বিরোধীদেরকে বলতে দিতে হবে। আপনি যদি গত যতগুলো অধিবেশন হয়েছে প্রত্যেকটাতে টাইম অ্যালোকেশনগুলো দেখুন। তুমি টাইমলাইনটা ভুলে যাচ্ছ, যেটা দেখালাম ওটা 11, আমরা আছি 25 সেপ্টেম্বরে, 14 সেপ্টেম্বর যে অধিবেশনটা শেষ হয়েছে সেই অধিবেশনও দেখুন। এখানে একজন বিধায়ক আছেন বিরোধী দলের, তাদেরকে বলতে দেওয়া হয় কি হয় না তাদের টাইমটা দেখুন। আর আমাদের সংসদে কাউকে বলতে দেওয়া হয় না, এক। আর দ্বিতীয় কথা, আমি মনে করি সজলদা যা বলেছেন ঠিক বলেছেন। দুটো কথা, এক হচ্ছে যাকে তাকে তো আইনসভায় পাঠানো উচিত নয়, নিশ্চিতভাবে যারা পলিসি মেকার তাদেরকে পাঠানো উচিত। যে লোকের ডিগ্রি নেই, যে লোকের ডিগ্রি না পাঠিয়ে অন্য লোক পাঠিয়ে চালাবে কি করে? একটা লোকের ডিগ্রি নেই, সেই লোক দেশ চালায়। এক ডিগ্রি নিয়ে দেশ চালাবে, এক ডিগ্রি নিয়ে রাজ্য চালাবে, আমি বলছি ভাবা যায় তন্ময়, আমি বলছি দেশ চালানোর কথা হচ্ছে, যারা সংসার চালান তারা জানেন যে কত ধানে কত চাল। একদিনের বিধানসভা চালালে একজন অত্যন্ত সিনিয়র শাসক দলের বিধায়ক তিনি বলছেন যে একদিনের বিধানসভার খরচ প্রায় 25 থেকে 30 লাখ। আজকে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে এই অলিক কুনাট্য রঙ্গ ডিজার্ভ করে এই পশ্চিমবঙ্গের মানুষ? এই প্রশ্ন উঠবে না? বিধায়কদের বেতন বেড়েছে, মন্ত্রীদের বেতন বেড়েছে, ট্যাক্স পেয়ারের টাকাতে মানে তাদের বেতন বেড়েছে। সরকারি কর্মচারী দিয়ে দিতে পারি না, কিন্তু বিধায়কদের বেতন বেড়ে গেছে, এমএলএ মানে মন্ত্রীদের বেতন বেড়ে গেছে, ভাতা বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বেতন ভাতা নিয়ে তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছো না কেন? দায়িত্বশীল ভূমিকা পালন করছো না কেন? আর দ্বিতীয় যেটা, আপনি পার্লামেন্টের অধিবেশন নিয়ে বলছেন পশ্চিমবাংলার আইনসভার অধিবেশন কয়দিন হচ্ছে? আমি গবেষণা করে দেখেছি হোম মিনিস্ট্রির মতন ডিপার্টমেন্ট এখানে গিলোটিনে যায় আলোচনা ছাড়া। দিনের পর দিন এখানে হোম মিনিস্ট্রির আলোচনা হয় না। তুমি আমাকে একইভাবে সজলদা বলছিলেন না যে সত্যি তো, আমি একটাই লাইন বলবো, বলছিলেন না যে মোদি চোর, এই কথাটা বলা হয়েছে, এটা বলা যায় না কারণ উনি এই বিধানসভার সদস্য নন। একই কথা কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে তুলেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হয়েছিল, তিনি বলেছিলেন স্পিকারকে উইথড্র করতে হবে, না হলে আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন বলা হয়েছিল? বলতে হয় আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমি বলছি বিচিত্র যে একই পার্টি, দিল্লিতে একটা অবস্থান, পশ্চিমবঙ্গে একটা অবস্থান। আমি দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। এবং কি ইন্টারেস্টিং দেখুন, সেটা হচ্ছে যে প্রত্যেকে ওইখানকার অবস্থান, এইখানে বিরোধীদের চেয়ারে যিনি বসছেন তার অবস্থান এবং ওখানকার বিরোধীর চেয়ারে অবস্থান মিলে যাচ্ছে। ওখানকার শাসকের অবস্থান, এখানকার শাসকের অবস্থান,
শাসক দল আলাদা, কিন্তু অবস্থান মিলে যাচ্ছে। এটা কি চেয়ারের গুণ? এছাড়া আর তো কোনো ব্যাখ্যা নেই। আমি এইখান থেকে আমি আবার বলছি, অম্বিকাবাবুকে আমরা পেয়েছি তার কারণ একমাত্র আজকের বিধানসভার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অম্বিকা রায়ের কাছে, বিজেপির কল্যাণীর বিধায়ক। আমি ওনার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখাবো এই যে সাসপেনশন নিয়ে এত কথা। আজকে আপনারা জানেন বিরোধী দলনেতা আগেই সাসপেন্ড হয়েছিলেন, ধুন্ধুমার কাণ্ড, আজকে পাঁচজন বিধায়ক সাসপেন্ড হলেন। পরের প্রতিবেদন। জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। এ যেন সাসপেনশনে T20, 4 দিনের অধিবেশন, তার মধ্যে একদিন ছুটি থাকায় কার্যত তা ছিল 3 দিনের। আর 3 দিনের বিশেষ অধিবেশনে বিধানসভায় সাসপেন্ড হলেন 6 জন বিজেপি বিধায়ক। সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। শিক্ষামন্ত্রীর সেনা মন্তব্যে প্রতিবাদ জানাতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মঙ্গলবার সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সাসপেনশনের বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার সাসপেন্ড হলেন আরও 5 বিজেপি বিধায়ক। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বসুন আপনি, শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবেন না, অল পার্টি মিটিংয়ে আসবেন না, এখানেও আপনার উপযুক্ত সময় কিছু বলবেন না। আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ, এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না প্লিজ, আপনারা বসুন। দুপুর 2:15 থেকে 3:15 এই 1 ঘন্টার মধ্যে বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করা হয় 5 জন বিজেপি বিধায়ককে। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি, মার্শালকে বলছি বার করে দিন, আপনি বেরিয়ে যান। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি, এটা তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। বৃহস্পতিবার বিধানসভার ভিতরে যখন শাসক বিরোধী সংঘাত চরমে, তখন বিধানসভার বাইরে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে জরুরি অধিবেশন ডাকার দাবি তুললেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। বিকেলে শুভেন্দু অধিকারী এলে তার সঙ্গে কথা বলেন চাকরিহারারা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকার ইস্যু ছিল যে ভিন রাজ্যে বাঙালির হেনস্থা এবং বাংলা ভাষার অপমান। আমি আমার পরের বক্তব্য অম্বিকা বাবুর কাছে যাব, যে দেখুন আপনারা তো শুনতেন মুখ্যমন্ত্রীর কথা, পয়েন্ট ধরে ধরে তার জবাব দিতে পারতেন। এটাও তো হতে পারত, বলতে পারতেন যে এই রাজ্যে 26,000 শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরি গেল, তারা তো প্রত্যেকে বাঙালি, তাহলে এটা বাঙালির হেনস্থা নয়। এমনকি যে রাজ্যে বাঙালি হেনস্থা হয়েছে বলে তৃণমূল বলছে, আপনারা দরকার হলে যদি আদৌ থাকতো আপনাদের কাছে নথি, পাল্টা নথি দিয়ে আপনাদের যুক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারতেন। তার জায়গায় চোর, মহাচোর, মারপিট, আপনাদের 3 জন বিধায়ক এই বিশৃঙ্খলার জেরে এই মুহূর্তে হাসপাতালে। অম্বিকাবাবু, আপনি নিজে এই ঘটনার সাক্ষী, একেবারে চোখের সামনে গোটা দিন আমাদের মধ্যে আপনি একমাত্র যিনি বিধানসভার ভেতর থেকে ঘটনা দেখেছেন।
সব দায় সরকার পক্ষে, সব দায় ট্রেজারি বেঞ্চের, বিরোধী বিজেপির কোনো দায় নেই, এই দাবি নিশ্চয়ই আপনিও করবেন না। বিশেষ করে তৃণমূলের সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আজ বলতে দেয়া হবে না, এটা বিজেপি সুপরিকল্পিত, পূর্ব পরিকল্পিত ছিল, একেবারে প্ল্যান করে আজকে মুখ্যমন্ত্রীকে আপনারা বলতে দেয়নি। আপনার সময় শুরু এখন। দেখুন, হাউস ইজ ফর দ্য অপোজিশন। যে কোনো ইস্যু হাউসে যখন চর্চা করা হবে, অপোজিশনরাও পার্টিসিপেট করবে এবং শাসক দলের বিধায়করা পার্টিসিপেট করবে। কিন্তু এখানে আমরা যদি বিগত ট্রেন্ড এবং রেকর্ড আমরা যদি দেখি, বিগত 10খানা অ্যাডজর্নমেন্ট মোশন কন্টেম্পোরারি এবং খুব সিরিয়াস ইস্যু ওপরে যখন নাকি অ্যাডজর্নমেন্ট মোশন আনা হয়, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশনও কিন্তু স্পিকার অ্যালাউ করেনি, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশন। তাহলে হাউস ইজ ফর দ্য অপোজিশন, যেখানে আমরা নির্বাচিত প্রতিনিধিরা হাউসে এসে কোনো ইম্পর্টেন্ট ইস্যুর ওপরে আমরা ডিসকাশন করব, আমরা শাসক দলের কাছ থেকে আমরা দাবি জানাবো যে এই ইস্যু এটা কেন হলো, সেইখানে যদি আমাদের ডিসকাশন করার জন্যে যদি ন্যূনতম অধিকার যদি আমাদের না দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, আমাদের হাউসকে একেবারে খর্ব করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত অধিকারকে খর্ব করে দেওয়া হচ্ছে। এখানে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। শাসক দল প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে, কারণ বিগত ট্রেন্ডে আমরা 10টার ওপরে যখন অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, কোনো একটা অ্যাডজর্নমেন্ট মোশন কিন্তু ডিসকাশন করা হয়নি। কোন কোন বিষয়ের ওপরে, মুর্শিদাবাদের ওপরে যখন নাকি দাঙ্গা শুরু হলো এবং মহেশতলা থেকে শুরু করে সমস্ত জায়গায়, কিন্তু কোনো একটা ইস্যুর ওপরে কিন্তু ডিসকাশনে পারমিশন করা হয়নি, অ্যাডজর্নমেন্ট মোশনকে অ্যালাউ করা হয়নি। যেখানে শাসক শ্রেণীর শাসক দল তারা কোনো একটা ডিসকাশনে যদি অ্যালাউ না করে, তাহলে সেখানে কি কারা দায়ী? তারা বিরোধী দল দায়ী না শাসক শ্রেণী দায়ী? স্পিকারও এখানে দায়ী। আমরা দেখছি যে বাঙালি অস্মিতার ওপরে যেই রেজুলেশন আনা হলো 169-এ, সেই বাঙালি অস্মিতার ওপরে যদি আমরা দেখি, তাহলে দেখব যখন আমাদের এই রাজ্যে অনেক বিভিন্ন ইস্যু রয়েছে, যখন চাকরি হারার প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারা প্রতিবাদ করছে, এই ইস্যুর ওপরে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, এই মোশনে কিন্তু তারা আলোচনা করা। আপনি বলছেন যে মুলতবি প্রস্তাব আপনারা এনেছিলেন, আলোচনার সুযোগ হয়নি। আমি বলছি আজকে তো আপনারা অংশগ্রহণ করেছিলেন এটা জেনেই যে বাঙালি অস্মিতা বলুন, বাঙালি হেনস্থা বলুন, সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে মুখ্যমন্ত্রীকে বলতে দিয়ে তারপর তার যুক্তিগুলো কেন কাউন্টার করলেন না আজকে? আমাদের মাত্র একজন বিধায়ক বলার সুযোগ পেয়েছে এবং সেটা কিভাবে, তার অগ্নিমিত্রা পালজি, এবং তার সিরিয়াল নাম্বার ছিল 4-এ, কিন্তু তার 2 নম্বরে তাকে ডেকে তার বলার সুযোগটা বন্ধ করে দিয়েছিল। তারপরে যখন নাকি তাকে সুযোগ দেওয়া হলো, তখন কি হলো, মাত্র তার সময়টাকে অনেক কমিয়ে এনে 15 মিনিটে নিয়ে আসা হলো। 15 মিনিট বলার পরে তাকে বন্ধ করে দেওয়া হলো। সেইখান থেকে আমাদের অবজেকশন কি, যে 30 মিনিটস অ্যালার্ট করা হয়েছিল, সে 30 মিনিটসের জায়গায় কেন তাকে পরিপূর্ণ সময়টা কেন দেওয়া হলো না? আর যে রেজলিউশনটা আনা হয়েছে, কোন প্রেক্ষাপটে রেজলিউশনটা আনা হয়েছে বাঙালি অস্মিতার ওপরে, সেখানে কি আছে? সেখানে এই ইস্যু, এই অ্যালিগেশন যে বাঙালিরা বাংলার বাইরে তারা মার খাচ্ছে, বাংলার বাইরে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। কোন বাঙালির কথা উনি এখানে তুলছে? উনি তুলছে অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের কথা। শুধুমাত্র বাংলা ভাষা বললেই সে বাঙালি হয় না। বাংলাদেশে যারা নাকি ওখানকার যারা নাকি অনুপ্রবেশকারী এখানে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তাদেরকে উনি বাঁচানোর জন্যে, তাদের প্রতি ওনার সমস্ত দরদ, পুরো টোটাল ইস্যুটাকে ডাইভার্ট করার জন্যে উনি এই ইস্যুটাকে নিয়ে এসছে। উনি বাঙালির কথা উনি একবারও কিন্তু বলেনি। কোন বাঙালির কথা উনি, কোন বাঙালি অস্মিতার কথা বলছে? উনি বারবার বাংলা ভাষা নিয়ে বলছে। বাংলা ভাষা কারা? বাংলাদেশে যারা নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এসেছে, তারাও কিন্তু এখানে এসে বাংলা ভাষায় কথা বলছে। আমাদের অবজেকশন সেই জায়গায়, যে সমস্ত রিলেভেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে আছে, সেইগুলো বাদ দিয়ে আপনি ওই রোহিঙ্গাদের জন্য, আপনি ইলিগাল মাইগ্রেন্টদের জন্য, যারা আমাদের দেশকে তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত ভাবে প্রয়াস করে এই 169 এর রেজলিউশনটা এনেছে। বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা নিয়ে আলোচনা করা মানে রোহিঙ্গা, এটাই পরিষ্কার করে দিল। দুজনের বেশি আমি এলাও করবো না। যে চুরি করেছে সে বাংলার অস্মিতার কথা বলবে। চাকরি যে চুরি করেছে সে বাংলার চুরি করেছে।
করেছো, তোমরা চুরি করেছো, সারা দেশে তোমরা চুরি করেছো, সারা দেশে চুরি করেছো। তুমি বাঙালির দাবি নিয়ে চাকরি চুরির কথা হচ্ছে। আমি বলছি যে আমি অম্বিকা বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত যে হাউস বিলংস টু অপোজিশন, খুব ভালো। কিন্তু লোকসভার বিরোধী দলনেতার মাইক যখন বন্ধ হয়ে যায় তখনও তো ওই একই আপ্তবাক্য একই রকমভাবে প্রাসঙ্গিক থাকে যে হাউস বিলং টু অপোজিশন। সেটা ওখানে মনে না থাকে আর এখানে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বই কি। যাই হোক, আমার এখন দেখুন আলোচনাটা আলটিমেটলি কোথায় গিয়ে থাকছে, যে চাকরি চুরি ঘটনাচক্রে। আজকে বিধানসভার ভেতর যখন উত্তাল, অম্বিকাবাবুদের 3 জন সহকর্মী 3 জন বিধায়ক তারা আহত হয়েছেন, একাধিক মার্শাল আহত হয়েছেন, তখন কিন্তু বিধানসভার বাইরে এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটা অভিযান চলছিল। কি বলছিলেন তারা? শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখাও করেন। কি বলছেন সুমন বিশ্বাসরা, দেখাবো। বৃহস্পতিবার বিধানসভার ভেতরে যখন শাসক বিরোধী সংঘাত চরমে, তখন বিধানসভার বাইরে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে জরুরি অধিবেশন ডাকার দাবি তুললেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। জানি উত্তেজনা ছড়ালো বিধানসভার গেটের বাইরেও। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, বিধানসভার জরুরি অধিবেশন আনতে হবে। শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু যোগ্যদের তালিকা কোথায়? কেন অযোগ্যদের জন্য যোগ্যদের জীবন বরবাদ হয়ে যাবে? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার বিধানসভার বাইরে হাজির হন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানান তিনি। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, যদিও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ধরো তো এরা এমনি করে যেতে দেবে না, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র। বিধানসভার ভেতরে যখন তুমুল ডামাডোল, তখন বাইরেই অপেক্ষা করছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস সহ বেশ কয়েকজন। বিকেলে শুভেন্দু অধিকারী সেখানে এলে তার সঙ্গে কথা বলেন চাকরিহারারা। যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষার প্রয়োজনীয়তা ছিল না। আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এদেরকে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য। ভাই আমি আপনাদের সঙ্গে আছি। বিজেপি সরকার যেদিন হবে, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। যে আইনজীবীরা গোটা প্যানেল বাতিল করতে হবে, মানে তখন যোগ্য অযোগ্য মনে হয়নি, গোটা প্যানেল বাতিল করতে হবে, তাদের নেতারা বলছেন আজ নইলে কাল সব বাতিল হবে, বাতিল বাতিল বাতিল। তো তাদের কাছেই যারা যাচ্ছেন তারা ভেবে দেখুন কাদের কাছে যাচ্ছেন। যারা আপনাদের চোখের জল ফেলিয়েছেন আপনারা তাদের কাছে যাচ্ছেন। যোগ্যদের জীবন অন্ধকার হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। দাগিদের পাশে দাঁড়িয়ে বাংলার যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিদি দাগা দিচ্ছেন। পরীক্ষা না দিয়ে হকের চাকরি ফিরে পাবার আর কি আদৌ কোনো পথ খোলা আছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামনে? অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মানুষ যখন জনপ্রতিনিধিদের বাছেন তখন তাদের ওপর নজরও রাখেন। সব থেকে বড় প্রমাণ যে আজকের এই ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার মন্তব্য আসছে। আমি 2-1টা মন্তব্য নেব। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। আমি কয়েকটা মন্তব্য নিয়ে নেব। প্রথম মন্তব্য অমরনাথ কর্মকার, তিনি লিখছেন আইন গড়ার কারখানায় আইন মানার নেই বালাই। মলয় সেনগুপ্ত লিখছেন বিধানসভা না বক্সিং রিং, ধরতে পারবেন না। সুব্রত পাল লিখছেন প্রতিটা অধিবেশনে শাসক বিরোধী সংঘাতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ভূপতি নস্কর লিখছেন মতানৈক্য হতেই পারে, তা বলে বিধানসভার মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়। চঞ্চল বন্দ্যোপাধ্যায় লিখছেন এইসব হট্টগোলে সাধারণ মানুষের কথাগুলোই শুধু চাপা পড়ে যায় আর লাভ হয় রাজনীতির লোকজনেদের।